শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আগামী সপ্তাহে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টটাকে আমরা কিভাবে সহজ করা যায় সেটা নিয়ে একটু কথা বলবো। যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের ভালো লাগবে। শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যাসাইনমেন্টের জন্য একটা কম্পিউটার কম্পোজ করে একটা পেজ আমরা নিতে পারি। তো অ্যাসাইনমেন্ট লেখা থাকবে, শিরোনাম আপনার পাঠ্য বই যেভাবে আছে সেভাবে শিরোনাম দেওয়া। আপনাকে যে শীটটা আমরা স্কুলে সাপ্লাই দিয়েছি ওইভাবে শিরোনাম দিবেন। বিষয় বিজ্ঞান, এরপরে আমরা প্রস্তুতকারী আপনার নাম, শ্রেণী, শাখাও দিতে পারেন এবং মূল্যায়নকারী শিক্ষকের নাম, ব্রাঞ্চ, শাখা, ভাষণ দিতে পারেন। জমা দেওয়ার তারিখ, শিক্ষকের মন্তব্য। আপনি যদি খুব ভালো করেন তাহলে আপনাকে অতি উত্তম শিক্ষক মহোদয় লিখে দিবেন, অতি উত্তম। তো শিক্ষার্থী বন্ধু, আসুন আমরা অতি উত্তম পাওয়ার জন্য একটু চেষ্টা করি। যেহেতু এবার আপনাদের লিখিত পরীক্ষা মানে স্কুলে বসে দিতে হয়নি, তো ঘরে বসে আমাদের সহযোগিতা নেবেন, বই পুস্তকের সহযোগিতা নেবেন, নিয়ে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট দান করাবেন। শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কিরকম দেখে আমরা একটু আলোচনা করে নিই। পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম না। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে। ক, অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? অ্যামিবিক আমাশয় অ্যান্টামিবা অণুজীবের কারণে হয়। শিক্ষার্থী বন্ধু, এটা আপনার পাঠ্য বইয়ে আছে, আমরা সেই পাঠ্য বইয়ের আলোকেই লিখছি যে অ্যান্টামিবা। আমরা তাহলে এখান থেকে বাদ করে মিলিয়ে দিই, তাহলে কি হতে পারে? একের ক নং প্রশ্নের উত্তর, একের ক নং প্রশ্নের উত্তর আমরা এরকম ভাবে লিখতে পারি, একের ক নং প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধু, এটা কিভাবে হতে পারে? আমরা অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে, আমরা লিখতে পারি এইরকম ভাবে, অ্যামিবিক আমাশয় এন্টামিবা, এন্টামিবা নামক অণুজীবের কারণে। শিক্ষার্থী বন্ধু, তাহলে একের ক হলো। এখন আরেকটু বড় যদি করতে চান, আপনার পাঠ্য বইয়ের পেজ নাম্বার 5, ওখান থেকে আরেকটু লিখতে পারেন। পেজ নাম্বার 5, পাঠ্য বই। ওখানে কি লেখা আছে আমি একটু পড়ে দিচ্ছি। এখানে এরকম লেখা আছে যে অ্যান্টামিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের, মানে এক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায়। এককোষী জীবরা অত্যন্ত ছোট, খালি চোখে দেখা সম্ভব না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলের ন্যায়। কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থা থেকে সিস্ট বলে। যাই হোক, ওগুলো অতিরিক্ত কথা না বললেও চলবে। আর যদি আপনি মনে করেন যে আমি একটু বড় করে লিখবো, আপনি কথাগুলো দিতে পারেন। তাহলে মেন উত্তর এটা, অ্যামিবিক আমাশয় অ্যান্টামিবা নামক অণুজীবের কারণে হয়। এরপর অ্যান্টামিবা অণুজীব সম্বন্ধে একটা ছোট্ট বর্ণনা দিতে পারলে দিবেন, না দিলে নাই, একের পর জন্য তো লাগে না। খ, ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন? তো শিক্ষার্থী বন্ধু, আদিকোষী কাকে বলে সেটা একটু আমরা বলবো। যে ব্যাকটেরিয়াকে আদিকোষী কেন বলা হয়, আদিকোষীর সঙ্গে আপনাদের বই আছে, কিন্তু আমরা পাঠ্য বইটা আপনারা ভালো করে পড়বেন, আমরা সেই পথই দেখাবো। যেমন আপনাদের রাজ্য 2, পেজ নাম্বার 2 একটা কথা আছে, একের খ নং প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধু, অ্যাসাইনমেন্ট আপনি নিজে হাতে করবেন, আপনাকে আমরা সরাসরি উত্তর দিব না, আমরা জাস্ট গাইডলাইন দিব। যেমন পাঠ্য বই রাজ্য 2, পেজ নাম্বার 2, ওখানে রাজ্য 2 একটা কথা বলা আছে, সেখান থেকে আপনি নিতে পারেন এই কথাটা যে আদিকোষী কেন? যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। কেন্দ্রিকা মানে আমরা যেটাকে নিউক্লিয়াস বলি, সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না, একটাতে এক এক রকম ভাবে গঠন, তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত নিউক্লিয়াস না থাকায় এইদের কোষকে আদিকোষ বলা হয়। তাহলে আমরা আদিকোষী কেন বললাম? আমাদের দ্বিতীয় প্রশ্ন কি হলো, যে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন? তাহলে আদিকোষীর যে বৈশিষ্ট্যগুলো আছে, যে ব্যাকটেরিয়া নিউক্লিয়াস সুগঠিত নয়, আমরা এখানে দেখলাম রাজ্য 2 এ লেখা আছে, তারা এই রাজ্যের সদস্য। সুগঠিত যাদের নিউক্লিয়াস না, তারাই আদিকোষী।
তাহলে ব্যাকটেরিয়ার যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয়, তাই ব্যাকটেরিয়াকে আমরা আদিকোষী বলবো। তাহলে রাজ্য 2 থেকে আপনি এটা উত্তর দিতে পারেন, পেজ নাম্বার 2 তে আছে। তাহলে এটা নিয়ে কথাবার্তা নেই। একের গ নং প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধু দেখি এটা কি ধরনের আমরা পাঠ্যবইয়ের কতটুকু হেল্প আপনাদের করতে পারি। একের গ নং প্রশ্নের উত্তর, উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে? তো শিক্ষার্থী বন্ধু প্রথম অণুজীব কোনটি? ভাইরাস। ভাইরাস কি কি রোগ সৃষ্টি করে আপনার পাঠ্য বই আছে, ভাইরাস সম্বন্ধে আপনাকে একটু জানতে হবে এবং এটা কি রোগ সৃষ্টি করে সবই এখানে আছে। তাহলে ভাইরাসের আলোচনা কোথায় আছে? পেজ নাম্বার 2 এ। পেজ নাম্বার 2 নিচের দিকে আলোচনা আছে, আলোচনা করা আছে। আমরা একটু জাস্ট করা আছে, একটু পড়িয়ে নিয়ে দেখি কি রকম আলোচনা আছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রথম কোন রোগ সৃষ্টি করে। তো শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে ভাইরাস সম্বন্ধে একটু আলোচনা করা আছে। তো আমাদের রোগের ব্যাপারটা যেটা, আমরা সেই রোগ নিয়ে কথাবার্তা যদি বলি, মানব দেহে লাস্ট প্যারাতে, সর্বশেষ প্যারাতে রোগগুলো আছে। সর্বশেষ প্যারাতে রোগগুলোর নাম আছে, আমরা সেখান থেকে নাম সংগ্রহ করতে পারি। যেমন ধরুন এখানে কি আছে? এখানে সর্বশেষ প্যারাতে আছে যে ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এমনকি করোনা, এটাও আপনারা দিতে পারেন, রোগ সৃষ্টি করে। আর আমাদের এখানে কি বলা আছে যে উদ্ভিদের জন্য, তাহলে আমরা উদ্ভিদের জন্য ধানের টুমরু এবং তামাকের মোজাইক রোগ। তাহলে আমরা উদ্ভিদ যদি বলে তাহলে আমরা এই লাইনটা, ধানের টুমরু, তামাকের মোজাইক রোগ। ধানের টুমরু রোগ যখন হয় তখন ধান গাছ পরিণত হওয়ার আগে ভেঙে পড়ে, ধান যদি হয়েও যায় ছোট ছোট অবস্থায় ছড়িয়ে পড়ে, মানে ধানের দানা বাঁধার আগে, এটা হলো টুমরু রোগ। আর আরেকটি আছে তামাকের মোজাইক রোগ। তামাকের গায়ে মানে হলুদ নীল ছোপ ছোপ দাগ হয়, এতে করে তামাকের পাতা পড়ে যায়। তো তামাকের পাতায় মূল উপাদান, তামাকের মূল ব্যবহার হয় আপনারা জানেন ধূমপান হিসাবে। তো যদিও ধূমপান মানে বিষপান, এটা থেকে সকলে দূরে থাকা উচিত। তো শিক্ষার্থী বন্ধু ওই তামাকের পাতাটা মোজাইকের মতো, মোজাইক দেখেন না, মোজাইক পাথর বিভিন্ন রকমের রোগ হয়, সাদা কালো এরকম ছোপ ছোপ দাগ হয়, এটা হচ্ছে তামাকের মোজাইক রোগ হয়। আমাদের ওই দুটো রোগ সম্বন্ধেই বলেছে, তাহলে আমরা রোগ দুটো সম্বন্ধে একটু বললাম। ধানের টুমরু রোগটা কি রকম? এটা ধান গাছ পরিণত হওয়ার আগে, যে ধান ফসল আসবে তার আগে এই রোগটা হয়ে ধান গাছ ভেঙে যায়। ধান যদি টুকটুক করে হয় সেগুলো ঝরিয়ে পড়ে যায়, গাছই ভেঙে পড়ে যায়, এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর আমরা আরেকটা রোগ দেখলাম যে তামাকের মোজাইক রোগ। আমরা মোজাইক পাথর যেমন বললাম যে পাথর মোজাইকের সাদা কালো বিভিন্ন কালার থাকে, ওরকম তামাকের পাতায় হলুদ সবুজ এরকম দাগ দাগ হয়, এই রোগটাকে মোজাইক রোগ বলা হয়। তাহলে আমরা এটাও বলে দিলাম যে উদ্ভিদ কোন কোন রোগ সৃষ্টি করে, উদ্ভিদের দুটো সৃষ্টি করে। সর্বশেষ ঘ যেটা, উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব। তো শিক্ষার্থী বলতে দ্বিতীয় বলতে আমরা ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব। তো ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব আপনাদের আছে। অর্থনৈতিক গুরুত্ব বলতে ওরা যে অর্থনৈতিক ক্ষেত্রে যে অবদান রাখতে পারে আমাদের, সেইগুলোর ক্ষেত্রে আমরা এখানে উপকারিতা থেকে নিতে পারি যে মৃত জীবদেহ আবর্জনা পচাতে সাহায্য করে। আবর্জনা যদি পচে ফেলে তাহলে আমাদের জৈব সার তৈরি হবে, এতে করে আমাদের কি হবে, রাসায়নিক সারের প্রতি চাপ কমবে, তার মানে আমরা এটা থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবো। তাহলে এই পয়েন্টটা আমরা দিতে পারবো। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। তো নাইট্রোজেন উদ্ভিদের জন্য খুব ভালো খাবার, তো সেইটা ব্যাকটেরিয়াই একমাত্র পরিবেশ থেকে, বায়ু থেকে নিয়ে নিতে পারে সরাসরি। এরপরে পাট থেকে আঁশ ছাড়াতে, আমরা যখন পাট গাছ পরিণত হয় তখন আমরা পাট গাছ কেটে পানিতে ডুবিয়ে রাখি। তো ডুবিয়ে রাখলে পাট কাঠি থেকে পাটকে আলাদা করার জন্য ব্যাকটেরিয়া মাঝখানে প্রবেশ করে আঁশগুলোকে আলাদা করে, তারপরে 7 দিন 10 দিন পরে পাট গাছ থেকে পাটকে আলাদা করা হয় এবং একটা জ্বালানিও পাওয়া যায়, সেখান থেকে আমরা পাট খড়ি বলি সেটাকে। এরপরে আমরা দই তৈরি করতে ব্যক্তিদের সাহায্যে, আমরা যে দই বেশি দামি খাবার, ধরুন 200 টাকা কেজি 150 টাকা কেজি আমরা কিনি, তো এটা তৈরি করতেও ব্যাকটেরিয়া লাগে। তার মানে এটাও এক শ্রেণীর মানুষের জীবিকা উপার্জনে সহায়তা করে থাকে, অর্থনৈতিকভাবে তারা উন্নতি লাভ করে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ এই ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়।
আর আরেকটি ব্যাকটেরিয়ার জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। মানে কিছু কিছু জীবকে আমরা আরো উন্নত করতে চাই, তখন ব্যাকটেরিয়ার হেল্প নেওয়া হয়। তো শিক্ষার্থী বন্ধু, এটা আপনি একের ঘনং প্রশ্নের উত্তর যেটা, সেটা এখান থেকে নিতে পারেন। একের ঘনং প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধু, এটা আপনি এখান থেকে নিতে পারেন ব্যাকটেরিয়ার উপকারিতা থেকে। উপকারিতা, এটা পেজ নাম্বার কতটা আছে আমি লিখে দিচ্ছি, তাহলে আপনাদের উপকার হবে। পেজ নাম্বার 3, পেজ 3 আছে। তো শিক্ষার্থী বন্ধু, নিচে আবার ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাককে আমরা ইংলিশে ফাঙ্গাস বলে থাকি। ছত্রাকের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। শিক্ষার্থী বন্ধু, আপনারা দেখেছেন ছত্রাক যে কখনো কখনো আমরা হয়তো একটা কলা 2 দিন একটা খাওয়া হচ্ছে না, ওই কলার উপরে দেখবেন একটু সাদা 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 দাগ পড়েছে। আবার দেখবেন যে হয়তো আপনাদের আচারের মুখটা লাগানো হয়নি বয়ামে, দেখবেন যে আচারের মুখে, বয়ামের মুখেই সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়েছে। আবার দেখবেন আপনার আম্মা একটা রুটি হয়তো ভেজে রেখে দিয়েছেন ঢাকনা দিয়ে, ওই রুটিটা আর খাওয়া হয়নি, আপনার দেশের বাড়ি চলে আসে দেখবেন যে রুটির উপর সাদা সাদা দাগ পড়েছে। তো এগুলো হচ্ছে ছত্রাক। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের বলছে ছত্রাকটা মৃতজীবী বলা হয় কেন? ছত্রাক কি হলো? ওই যে রুটির উপরে জন্মায়, কখনো কখনো গোবর থাকে পচা জিনিসের, আবার মৃত বস্তুর উপরে জন্মায়। তো এই জন্য এদেরকে আমরা মৃতজীবী বলি। গোবর গরুর দেহ থেকে আসে, গরু যে মলত্যাগ করে সেটা গোবর, ওই রকম জায়গাতে জন্মগ্রহণ করে। আবার আচার, যেখানে জীবনের অস্তিত্ব নাই সেটা ওই জায়গাতে আচার হতে পারে। আবার রুটি মানে চামড়া, ভেজা চামড়া, দেখবেন যে জুতাও যদি ভিজে যায় জুতার উপরে সাদা সাদা আবরণ পড়ে, ওটাই কিন্তু ছত্রাক। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ছত্রাকটা মৃতজীবী বলা হয় কেন? এটাও আপনাদের পাঠ্য বই আছে, বইয়ে কিন্তু সবই আছে। আমাদের এইগুলো দেওয়ার উদ্দেশ্য আপনারা যেন পুরো বইটা একটু দেখার চেষ্টা করেন যে ছত্রাকটা মৃতজীবী। দেখেন একটা সুন্দর পয়েন্ট বলা আছে, ছত্রাক সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন, অসবুজ উদ্ভিদ। সাদা, সবুজ না। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী বা মৃতভোজী। তো পরভোজী মানে কি? পরের উপর দিয়ে জীবিকা নির্ভর করে। ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদি জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায়। এই জন্য এদেরকে মৃতজীবী বলা হয়। এরা এই কারণে মৃতজীবী। এই প্রথম প্যারাটা দিতে পারেন পুরোটা। তার মানে আপনি লিখতে পারেন পেজ নাম্বার 4 প্রথম প্যারা। সংক্ষিপ্ত কথা বলছি, সংক্ষিপ্ত। মৃত বস্তুর উপর জীবিকা মানে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 1, এটা আমরা নিতে পারি ছত্রাকের প্রথম প্যারা থেকে। ছত্রাক, এটা পেজ নাম্বার 4 এর প্রথম, পেজ 4 এর শুরুতেই আছে। তাহলে এরা মৃত বস্তুর উপরে মানে জীবিকা বেঁচে থাকে আর কি, সেখান থেকে খাদ্য রস শোষণ করে নিয়ে। ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? ভাইরাস সম্বন্ধেও আমাদের ছোট্ট একটা আলোচনা আছে, ওইটা কোষ নেই, ভাইরাসের দেহে কোনো কোষ নেই। অকোষীয় মানে যেখানে কোষ নেই তারাই তো অকোষীয়। তো এখানে কথাটা আপনি এখান থেকে নিতে পারেন, যেমন ভাইরাসের অকোষীয় মানে রাজ্য 1 থেকে নিতে পারেন। সংক্ষিপ্ত 2 যেটা, সংক্ষিপ্ত 2 রাজ্য 1 থেকে নিতে পারেন। এটা পেজ নাম্বার কততে আছে জানেন? পেজ নাম্বার 2 এ আছে। শিক্ষার্থীরা কি লিখেছে? অকোষীয় এসব অণুজীব এতই ছোট যে তার সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এত ছোট আলোক অনুবীক্ষণ যন্ত্র, যার সাহায্যে অনেক ক্ষুদ্র বস্তু দেখা যায়, এটা তবুও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা ভাইরাস আর কি, এদের মধ্যে অকোষীয় বলা হচ্ছে কেন? দেখেন এদের কোনো কোষ থাকে না, তাহলে কি থাকে? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসের উপরে আবার এই পেজের নিচে 2 নং পেজের 2 নং পৃষ্ঠা বলতে পারতাম। 2 নং পেজগুলো আমরা পৃষ্ঠা লিখতে পারি। 1 নং পৃষ্ঠা, 1 নং প্রশ্ন যেটা, 1 নং পৃষ্ঠা
রাজ্য 1 পৃষ্ঠা 2, তাহলে এখানে পৃষ্ঠা 4 এরকম লিখলেই ভালো হয়, পাতা না লিখে, পেজ না লিখে, পৃষ্ঠা 4 এর শুরুতে, তাহলে আপনাদের ভালো হয় পৃষ্ঠা 3, পৃষ্ঠা। তো শিক্ষার্থী বন্ধু আমরা 2 নম্বরের যে প্রশ্নের উত্তর সেটা এখান থেকে নিতে পারি। তাহলে এখানে রাজ্য 2 নম্বর যে প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নের জন্য আমরা রাজ্য 1 পৃষ্ঠা 2 আবার পৃষ্ঠা 2 এর নিচের দিকেও আছে, নিচের প্যারা। তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু মিলিয়ে দিই, যেমন রাজ্য 1 থেকে আমরা নিলাম যে অকোষীয় এসব মানে দেহে উদ্ভিদের দেহে এসব মানে আমরা ভাইরাস সম্বন্ধে কিন্তু উদ্ভিদ প্রাণী জীবিত মৃত কিছুই বলতে পারি না। মানে ভাইরাস এমন একটা মানে জীব যেটা যদি আমরা একটা বোতলে পুড়িয়ে রাখি 100 বছরেও বোঝা যাবে না জীবিত না মৃত। এই 100 বছর পরে বা 50 বছর পরে যদি একটা তামাকের পাতা সবুজ দেওয়া হয়, দেখা যায় তামাকের পাতা ছোপ ছোপ দাগ হয়। তার মানে কি ওরা একটা জীবিত বস্তু থাকলে সেখানে বোঝায় যে ওরা একটা ক্ষুদ্র জীব। এমনি বোতলে রাখলে ওরকমই থাকে সারা জীবন। এই জন্য ভাইরাস জীবিত না মৃত, উদ্ভিদ না প্রাণী, এটা নিয়ে আলোচনা এখনো শেষ নেই আর কি, চলছে। তো ভাইরাস ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না, এরা সরলতম জীব। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। সুন্দর করে লেখা আছে দ্বিতীয় প্যারা, সুন্দরভাবে আছে। শিক্ষার্থী বন্ধু আমরা এইটুকু সহযোগিতা আপনাদের করলাম, আপনারা এখন বইটা খুলবে, খুলে সুন্দর করে লিখবেন। আমরা এরপরে আপনাদেরকে আমরা যেগুলো মানে লেখার এখানে পেজ নাম পৃষ্ঠা নাম লিখতে পারেন, তো বলে দিয়েছি একবারে, অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা আপনাদের যতগুলো গণিত এবং বিজ্ঞানের ক্লাস হবে, বিশেষ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমরা এরপরে একটা সুন্দর আলোচনা দেওয়ার চেষ্টা করব। গণিত হলে হয়তো সম্পূর্ণ পড়িয়ে দিতে হবে, বিজ্ঞান হয়তো পদ দেখালেই হয়, কিন্তু গণিত তো তা নয়। তো শিক্ষার্থী বন্ধু আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের উপকারে লাগবে। আমরা নিয়মিত ক্লাসও দিব, 8ম শ্রেণীতে আপনারা উঠবেন, 8ম শ্রেণীতে আমাদের ক্লাস চলবে। তো শিক্ষার্থী বন্ধু আপনারা বেল আইকনে চাপ দিবেন, তাহলে আমাদের যে কোনো নির্দেশনা আপনাদের কাছে পৌঁছে যাবে। সো আপনারা ভালো করবেন। আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।